আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই আজকের অনুষ্ঠানের সভাপতি তথা এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়, শ্রদ্ধা জানাই প্রাক্তন প্রধান শিক্ষিকা মহাশয় সহ যে সমস্ত ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাগণ আছে সকলকে আমি শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে যে সমস্ত ছাত্রীরা আছো তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। তোমরা প্রায় 1000 ছাত্রী এখানে আছো, প্রায় বললাম একদম চুপ হয়ে বসে আছে, একটি শব্দ নেই, একটি কথা নেই, হাত পা মাথাও তেমন নড়াচড়া নেই, অতি বিরল। আমি পূর্ব মেদিনীপুরে প্রায় এবং পশ্চিম মেদিনীপুর মিলে প্রায় 100-র উপর বিদ্যালয়ে আমি ঘুরেছি। তার মধ্যে এই বিদ্যালয়ে আমি প্রত্যেকবারই বলি কয়েকটি কথা। এত অসাধারণ, প্রথম থেকে মন্দিরে কাজটা কি অসাধারণ। ম্যাডাম বলছিলেন প্রত্যেক দিন এমন আলাদা আলাদা করে ঠাকুরকে তোমরা সাজাও, মানে আলাদা করে ছোটো ছোটো, হয়তো খুব হালকা ডিজাইন, কম সময়, কিন্তু এত নিখুঁতভাবে আলপনার মতো করে ফুল দিয়ে একদম নিখুঁত, ফাইন অথচ একদম নিখুঁত। এই যে নিমন্ত্রণপত্র বা অনুষ্ঠান সূচি যে ছাপালে, মানে লিখলে, তৈরি করলে, কারা তৈরি করলে, তোমাদের মধ্যে কেউ তৈরি করেছে, এত অসাধারণ তৈরি হয়েছে। অসাধারণ স্বদেশ মন্ত্র পাঠ, স্বরচিত কবিতা, নৃত্য, প্রত্যেকটা খুব কম কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা পারফেকশন। এটাই স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন, যে শিক্ষা আমাকে পূর্ণত্বে নিয়ে যায়। এই ধরনের বিদ্যালয়ে মূল্যবোধ শিক্ষা নিয়ে আলোচনা করতেও ভালো লাগে, আবার যাদের কাছে আলোচনা করছি মনে হচ্ছে যেন আমরা নাকি কম বলে দিচ্ছি, না আর একটু ভালো করে বলা প্রয়োজন। অসাধারণ একটি বিদ্যালয়। তোমরা এইভাবে যদি নিজেদের লক্ষ্যে তোমরা যদি এগিয়ে যেতে পারো, অবশ্যই তোমরা জীবনে সফলতা লাভ করবে।
জীবনে এই ধরনের সফলতা লাভের জন্য আমি বলবো প্রত্যেকের একটি বৈশিষ্ট্য, যাতে আমরা আজকে আমি যে বিষয় নিয়ে বলবো, মূল্যবোধ শিক্ষারই একটি অঙ্গ ব্যক্তিত্বের বিকাশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। যে গুণাবলী অর্জন করলে তোমাদের জীবনের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। এই ব্যক্তিত্বের বিকাশ আমাদের প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন, ছোট থেকে বৃদ্ধ সকলের জন্য প্রয়োজন। পূজনীয় পূর্ণাত্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের একজন বরিষ্ঠ সন্ন্যাসী, তিনি খুব মজা করে বলতেন, কোথায় গিয়ে থামতে হয় সেটারও একটা আর্ট আছে। এই যে থামা, আমরা অনেক সময় কোথায় গিয়ে থামতে হয় জানি না। এই যে থামা, তাতেও একটা আর্ট আছে। প্রত্যেকটা কিছু তোমাদের কাছে এলে মনে হয় যে প্রত্যেকটা কিছুতে তোমাদের একটা আর্ট, অসাধারণ। তো ব্যক্তিত্বের বিকাশ, আমি যে বিষয় নিয়ে বলছিলাম, ব্যক্তিত্ব আমাদের প্রত্যেকের জীবনে বিকাশ করা প্রয়োজন, পার্সোনালিটি ডেভেলপ প্রয়োজন। তাহলে আমরা জীবনে আরও উন্নত থেকে উন্নততর হতে পারব, আমাদের জীবনের অধিকাংশ সমস্যা মিটে যাবে। ব্যক্তিত্বের প্রয়োজন কেন, বিকাশের প্রয়োজন কেন? তার জন্য প্রধান প্রয়োজন হলো যে কোনো ধরনের যার ব্যক্তিত্ব ঠিক বিকাশ হয়, কোনো ধরনের নেতিবাচক চিন্তা তার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে না। আমরা সমাজে বর্তমানে দেখি, রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিটা মুহূর্ত নানা ধরনের সমস্যার সাথে আমরা সম্মুখীন হই। বিশেষত আজকের দিনেও মনে হয় যেন আমরা এতটা যুগ পার হয়ে এলাম, স্বাধীনতার পরেও এত দিন চলে গেল, দেশে বিদেশে আমাদের এত উন্নতি, ভারতের ছাত্রছাত্রীরা সারা বিশ্বে প্রথম স্থানে রয়েছে। তার মধ্যে বাংলার স্থান অন্যতম, তার মধ্যে আবার পূর্ব মেদিনীপুর তার মধ্যে আবার অন্যতম। পূর্ব মেদিনীপুরের রেজাল্ট মাধ্যমিক এবার তোমরা নিউজ পেপারে দেখেছো সবাই, প্রথম থেকে। তার মধ্যে এই বিদ্যালয়টি আরো অন্যতম। তোমরা কতটা সৌভাগ্যবান, আরো ভালো করতে পারো। তোমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটালে আমাদের এই যে নেতিবাচক চিন্তা ভাবনা মাথা থেকে চলে যাবে। আমরা অনেক সময় রাস্তাঘাটে যেটা বলছিলাম, চলতে অনেক সময় নেতিবাচক অনেক ধরনের চিন্তা জিনিস আমরা দেখতে পাই। বিশেষ করে নানা ধরনের সমস্যার সম্মুখীন মেয়েদের হতে হচ্ছে। তার জন্য নিবেদিতা মেয়েদের স্বাবলম্বী করতে চেয়েছিলেন, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ প্রথমে দেখেছেন এ দেশের উন্নতির জন্য প্রথম প্রয়োজন শিক্ষা। সেই শিক্ষার জন্য তখনকার দিনে ভারতবর্ষে উপযুক্ত কোনো অভিভাবক বা শিক্ষিকা ছিলেন না। তার জন্য তিনি বিদেশ থেকে ধার করেছিলেন ভগিনী নিবেদিতাকে। তিনি আমাদের দেশে উপযুক্ত যে শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য, আমাদের দেশের পক্ষে অনুকূল যেটা, তার জন্য শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি নিবেদিতাকে নিয়ে সারা ভারতবর্ষ ঘুরেছে, সারা ভারতবর্ষের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমাদের প্রথমে যে জিনিসটি প্রয়োজন, আমাদের সংস্কৃতিকে জানা। আমাদের সংস্কৃতি যদি জানতে পারি, তাহলে আমরা আমাদের নিজের পায়ে আমরা দাঁড়াতে পারি। আমাদের নিজেকে প্রথমে জানতে হবে। তারপরে এই যে আমাদের নিজেকে জানা, নিজের চিন্তা ভাবনা উন্নত করা, উন্নত থেকে আরো উন্নত করা, তার একটা প্রয়োজনীয়তা রয়েছে। সে কি প্রয়োজন? দেখবে একজন ছাত্র বা ছাত্রীর যে ধরনের চিন্তা ভাবনা, তোমাদের মা বাবাদের আরেকটু উন্নত চিন্তা ভাবনা, তার থেকে সমাজে যারা প্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকাগণ তাদের আরো উন্নত চিন্তা ভাবনা, তার থেকে একজন গবেষক, একজন লেখক, তাদের আরেকটু সূক্ষ্ম চিন্তা ভাবনা। উন্নত মানে এখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। এই যে তোমরা যে ড্রয়িং করেছ, দেখেছো আলপনা, সূক্ষ্ম ছোট্ট একটা এমন টান দিয়ে দিয়েছ, তাতে একটা অসাধারণ ফুটে উঠেছে।
এই যে চিঠির মধ্যে যে অনুষ্ঠান চলতে যে ছোট্ট এমন একটা টান দিয়ে দিয়েছে আলপনা, তাতেই এত নিখুঁত, তাতেই মানে তাকিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, যার চোখ আছে সে তাকাবে। এই যে এই যে নিখুঁত আমাদের চরিত্রের মধ্যেও ঠিক তেমনি প্রত্যেকটা ব্যক্তিত্বের বিকাশ ঘটলে প্রত্যেকটা চাল চলন বলন কথন প্রত্যেকটা জায়গায় এই নিখুঁতত্ব ফুটে উঠবে, নিখুঁতভাবে আমরা তৈরি হব। কোনো নেতিবাচক সমাজের অন্য 10টা মেয়ে যেভাবে বাজেভাবে, অন্য 10টা স্কুলের মেয়েরা যেভাবে বাজেভাবে চলছে, সেখানে কন্যা বিবেকানন্দ বিদ্যাপীঠে মেয়েরা এইভাবে চলবে না। তাদের আলাদা একটা মাধুর্য আছে। আমরা এই বিদ্যালয়ের ছাত্রী, অন্য বিদ্যালয়ে আমরা যাই দেখি কেমন হয়, আর এখানে দেখছি কেমন হয়। এই যে প্রত্যেকটা রাস্তাতে আমরা যখন আসছিলাম তখন দেখছি নিচের ক্লাসের বাচ্চারা চলে যাচ্ছে, দেখে আমরা বলতে পারছি এরা বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের স্টুডেন্ট। আলাদা একটা মাধুর্য রয়েছে পোশাক থেকে চাল চলন সব কিছুর মধ্যে। এই যে নিখুঁততা তৈরি করা, আমাদের সমাজে যে ধরনের নেতিবাচক চারিদিকে সমাজে রয়েছে সেইগুলি মাথা থেকে বিলীন করে দেওয়া এখনকার দিনে ব্যক্তিত্ব বিকাশের জন্য এটি আমাদের প্রথম প্রয়োজন। তার জন্য আমাদের কি করতে হবে? নিজের চিন্তা ভাবনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, আরো উন্নত, আরো উন্নত, আরো উন্নত করতে হবে। মানুষের চিন্তা ভাবনা দেখা যায় সাধারণ মানুষের কি চিন্তা ভাবনা, শুধু খাওয়া পড়া। তার থেকে আরেকটু উন্নত মানুষের কি চিন্তা ভাবনা, তার আরেকটু উন্নত মানুষের চিন্তা ভাবনা কি করে আরো ভালো করবে, আরেকটু ভালো নিজে কিভাবে আরেকটু ভালো সমাজের জন্য, দেশের জন্য একটু করতে পারবে। আমি ভালো মানুষ মানে এটা বলছি না যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে মাসে মাসে, তাদের কথা আমি বলছি না। আর একটু ভালো মানুষ যারা সমাজের জন্য ভাবে, দেশের জন্য ভাবে, তারা ভাবে কি ম্যাডামরা ভাবে কি এরা সবাই আমার কন্যা সমান, এদের কী করে আমরা একটু ভালো করতে পারি। বাড়ি থেকে যখন ওনারা বের হন তখন ওনাদের চোখের সামনে ভাসে, আমি এখন যখন আমি নিজেও একটা স্কুলে পড়াই, আমার স্কুলে স্টুডেন্টরা রয়েছে, কোচিং সেন্টারে 100-র উপর স্টুডেন্ট রয়েছে। আমি যখন সকালবেলা বৃষ্টিতেও যখন যাই তখন ভাবি সকালবেলা ভোরে ভোরে আমার বাচ্চারা সেখানে এখন বৃষ্টির মধ্যে এসে গেছে, আমাকে অবশ্যই যেতে হবে। এই যে তাদের চেহারাগুলি তখন আমাদের চোখের সামনে ভেসে আসে, কি করে তাদের মঙ্গলের জন্য কিছু করতে হবে। তার জন্য অনেক ত্যাগ স্বীকার করে মা বাবা যেন অনেক ত্যাগ স্বীকার করে তোমাদের আরও ভালো কী করতে হবে তার জন্য চিন্তা করে। এই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চিন্তা ভাবনা আমাদের নিয়ে যেতে হবে। একেই বলে আমাদের ব্যক্তিত্বের বিকাশ। এই যে ব্যক্তিত্বের বিকাশের জন্য আমাদের তার জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন, আমি কে, তা নিজেকে আবিষ্কার করতে হবে। আমি কে? স্বামী বিবেকানন্দ কি বলছেন উপনিষদ থেকে? অমৃতস্য পুত্রাঃ, তোমরা অমৃতের পুত্র, তোমরা সকলে অমৃতের পুত্র। তোমাদের প্রত্যেকের ভেতর ব্রহ্ম রয়েছে, ঈশ্বর রয়েছে, যার ভেতর ভগবান রয়েছে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে? তোমরা যখন মন্দিরে যাও, মন্দিরে গিয়ে আর সেখানে খারাপ কথা ভাবো? এখন এই মন্দিরে গেলে ভাবো এই কলাটা এখন চুরি করে খেয়ে নিতে হবে, ভাবো না। কিন্তু মা যখন ঘরে রাখে তখন সেখানে হয়তো ঠিক আছে মা এখন ওইদিকে গেছে, ঠিক আছে এখন মিষ্টিটা খেয়ে নি, কলাটা খেয়ে নি। কিন্তু মন্দিরে গেলে ঠাকুর ঘরে যখন বাবা যদি বলে যে এটা পূজার জন্য এনেছে, তখন আর চুরি করো না, কেন? ওটাকে ভালো কাজের জন্য। ঠিক তেমনি আমরা যদি ভালো হই, আমরা অমৃতের পুত্র, আমরা আমাদের ভেতর ঈশ্বর রয়েছে, তখন আমরা কি এটা চুরি করে খাবো? আমরা কোনো খারাপ কাজ করতে পারবো? পারবো না। তার জন্য প্রথম আমার নিজেকে জানতে হবে আমরা অমৃতের পুত্র, নিজেকে প্রথম আবিষ্কার করতে হবে, নিজেকে জানতে হবে, তখন আমরা কোনোদিন আর কোনো খারাপ কাজ করবো না। তারপরে এই যে ব্যক্তিত্ব আমাদের পরিবর্তন করার কতগুলি পদ্ধতি রয়েছে, কৌশল রয়েছে। কৌশল কীভাবে রয়েছে? তোমরা সকলেই সমুদ্র দেখেছ, সমুদ্র দেখেছ তো? দেখেছ পিছনে যারা আছেন? হ্যাঁ দেখেছ। এই যে সমুদ্রে গেলে, দীঘায় গেলে তোমরা দেখবে যখন ক্লাস 3 একটি তোমার ছোটো বোন হয়তো গেল তোমার সাথে, সমুদ্রের ঢেউয়ের পরে তারপরে বালি একদম সমান হয়ে যায়, তাই না?
সেই সমান বালির উপর তোমার একটা ছোট বোন যে ক্লাস 3-তে পড়ে, সে যখন হেঁটে যায় ছোট ছোট পায়ের ছাপ পড়ে। আর তুমি যখন ক্লাস 6 কি 9-এর একটি মেয়ে যখন হেঁটে যায় তার থেকে একটু গভীর পায়ের ছাপ। কিন্তু তোমার মা বা বাবা যখন সমুদ্রের সেই সুন্দর বালির স্তরের উপর দিয়ে যখন হেঁটে যায় তখন আরও গভীর পায়ের ছাপ। এই যে পায়ের ছাপগুলোকে কল্পনা করো আমাদের মনের মধ্যে একটা সংস্কার, যেগুলি আমরা পূর্ব জন্মে আমরা লাভ করেছি। অনেকে দেখবে কি সুন্দর নাচ করে দিল, স্বদেশ মন্ত্র পাঠ করে দিল, কবিতা নিজে লিখে দিল, এই যে চিঠিটা লিখে দিল। তাদের পূর্ব জন্মে ভালো কিছু করার ছিল। এই যে ছোটো বাচ্চাটা ওদের গান করেছে, কিন্তু একটা ছোটো বাচ্চা দেখছিলাম গান করছিল, কি সুন্দর, গলাটা আলাদা করেই বোঝা যাচ্ছে। তো এই যে পূর্ব জন্মের সংস্কার, একে আমরা আমাদের শাস্ত্রীয় ভাষায় কী বলে, সংস্কার। যার সংস্কার যত বেশি দৃঢ়, ওই যে পায়ের ছাপের মতো, সেই সংস্কারগুলি ভালো সংস্কার যেমন রয়েছে তেমনি মন্দ সংস্কারও রয়েছে আমাদের প্রত্যেকের ভেতর, অনেক খারাপ কিছুও রয়েছে। সেই খারাপ সংস্কারগুলিকে ত্যাগ করার জন্য আমাদের কী দরকার হয়, সমুদ্রে কী দরকার হয়, এই পায়ের ছাপগুলি খারাপ সংস্কারকে মানে করি আমরা কি, যে গভীর পায়ের ছাপ সমুদ্রের বালির মধ্যে যেটা পড়েছে সেটা মুছে দেওয়ার জন্য কি প্রয়োজন, গভীর ঢেউ, সমুদ্রের ঢেউ আসে না, সমুদ্রের ঢেউ গেলে আবার বালিগুলি সমান হয়ে যায়, ঠিক তেমনি গভীর যে পায়ের ছাপ নষ্ট করার জন্য প্রবল আমাদের মনের ছাপ প্রয়োজন, মনে প্রবল জোয়ার আসা দরকার, তীব্র বেগ, অর্থাৎ আমাদের মনে প্রবল ইচ্ছা থাকা চাই। আমাদের যার মনে যত বেশি প্রবল ইচ্ছা থাকবে সে তত বেশি তাড়াতাড়ি এই তীব্র ছাপগুলি পূর্ব জন্মে যেগুলি করতে পারছে এগুলি অনেকটা ভুলে আবার নতুন করে নিজেকে তৈরি করতে পারবে, ভালোগুলোকে নিজেকে নিয়ে করতে পারবে, খারাপগুলোকে তখন আর সমুদ্রের ঢেউয়ের ক্ষেত্রে ভালো খারাপ সমুদ্রের ছাপে সব বিলীন হয়ে যাবে ঢেউয়ে, কিন্তু মানুষের ভালোগুলোকে ডিলিট করার দরকার নেই, তখন খারাপগুলোকে তখন সব মুছে দিতে হবে। কীভাবে, তার জন্য কী দরকার, মনের মধ্যে তীব্র শক্তি, সেই শক্তিটা আমাদের অর্জন করতে হবে প্রত্যেককে। তারপরে আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হলো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে প্রত্যেককে। আমরা সবাই তোমরা যখন অনেকে হোস্টেলে আছো, হোস্টেলে যখন ম্যাডাম যখন দায়িত্ব দিয়ে দেয় তুমি এই জায়গাটায় ঘরটা ঝাড়ু দেবে, তুমি এই কয়েকটা গাছে জল দিবে, তুমি এই বিছানাপত্রগুলো তুলে দেবে সকালবেলা, তখন তোমরা সব করে দিচ্ছ, খাওয়ার পর থালা ধুয়ে দিবে, সব করছো। কিন্তু বাড়িতে যখন যাও তখন কি আর ওটা করো, ঘর ঝাড়ু দাও? একদম না, তাই না? তখন কি আর সেই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা নিজে তুলে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গুটিয়ে রাখো? একদম না, ও মা করবে। অর্থাৎ তোমার উপর তখন সেই দায়িত্ব আসেনি। যেই তোমার উপরে সেই দায়িত্ব আসছে, যেই সরস্বতী পূজা এলো, তখন তুমি কি সুন্দরভাবে সরস্বতী পূজার সময় অক্লান্ত পরিশ্রম করছো, কীভাবে আরও সুন্দর করে সাজানো যায়, আরও সুন্দর করে সাজানো যায়। যখন এই আলোচনাটা আছে যে অনুষ্ঠান সূচিকে করছে, আরও কী করে করা যায়, আরও কী করে সুন্দর করা যায়, অর্থাৎ তুমি নিজের দায়িত্ব নিয়েছ। তার জন্য আমাদের কী করতে হবে, ছোট একটা উদাহরণ দিই, প্রত্যেকটা কাজ আমাদের নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। যার উপর যত বেশি বড় দায়িত্ব করবে সে তত বেশি ভালো কাজ করতে পারবে। এই দায়িত্ব নিয়ে কাজ করাটা আমাদের শিখতে হবে। একজন ম্যাডাম বলেন সেখানে যে আমরা মধ্যে একটু ঝাড়ু দিয়ে চলে গেলাম, তারপরে অর্ধেক ধুলোবালি রয়ে গেল, অর্ধেক রইল না, গেল, এইভাবে না, যা করার পুরোপুরি পরিষ্কার করতে হবে। অর্থাৎ দায়িত্ব নিয়ে ছোট কাজ, প্রত্যেকটা কাজ, ছোট কাজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা কাজ। একজন শিক্ষিকা সে ক্লাসে পড়াচ্ছে, সে দায়িত্ব নিয়ে পড়াতে হবে প্রত্যেকটা কাজ, মানে এই যে ছোট থেকে একদম লাস্ট পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা কাজ নিজের দায়িত্ব নিজে নিতে হবে। তারপরে বলছে প্রভুর মতো কাজ করতে হবে, শুধু দায়িত্ব নিয়ে কাজ করলে হবে না।
আমাদের মাথায় যখন কেউ যখন জোর করে যখন কিছু চাপিয়ে দেয় তখন আমরা কীভাবে কাজ করি? তখন এই এলোমেলো করে কোনোরকমভাবে আমরা করে দিই। হোস্টেল থেকে বলা হলো বিছানাটার প্রত্যেকদিন সকালবেলা সুন্দর করে গুটিয়ে রাখতে হবে, এই ম্যাডাম বকার ভয়ে কোনোরকম গুছিয়ে রেখে দিলাম। এটা হলো দাসের মতো, দাসের মতো কাজ। আরেকজন বললো বলে জোর করে। আর নিজের অন্তর থেকে তখন যখন তুমি করবে তখন কিভাবে করবে? প্রভুর মতো। কত সুন্দরভাবে করা যায়, কত আরো নিখুঁতভাবে করা যায়। এই যে নিখুঁতভাবে যে তোমরা প্রত্যেকটা কাজ, এই যে এখানে কেউ তোমাদের জোর করে আনেনি, তোমরা সুন্দর করে বসে বসে শুনছো, তার অন্তর থেকে নিজের অন্তরের ডাকে তোমরা এসছো। তোমাদের জন্য তোমরা অনেকেই ডে স্কলার আছো, যারা হোস্টেলে আছো তারা আসতে হবে ঠিক আছে, কিন্তু ডে স্কলার যারা আছো তাদের অনেকেই জানো আজকে এই অনুষ্ঠানটা আছে, তারপরে তোমরা এসছো। তোমরা ইচ্ছা করে না এলেও ম্যাডাম কিছু বলতো না, মানে তোমার নিজের অন্তরের ডাকে তোমাদের আসতে হয়েছে। যখন তোমরা এসছো তখন তোমরা কি নিজের প্রভু নিজে, আরেকজন তোমাকে বারবার পেছন থেকে বলবে না এটা করো, এটা করবে না, এটা করো, এটা করবে না, এটা করলে কেন, এইভাবে বারবার যদি বলতে হয় তাহলে তুমি কীভাবে দাসের পরিণত হবে? দাসের মতো হয়ে যাও। কিন্তু তোমার নিজের প্রভু নিজে, তার জন্য বলে প্রভুর মতো কাজ করতে হবে, ভৃত্যের মতো নয়। আমি মালিক। বাড়িতে যখন তোমরা যখন কোনো একটা কাজ করো তখন তো তোমার ঘরটা পড়ার টেবিলটা যখন গুছাও তখন তো তোমার নিজের পড়ার টেবিল, নিজের টেবিল নিজেই গুছিয়ে রাখো, বাবা ওটা আমার নিজের। এই যে আমার নিজের সব কিছু, জগৎটাই আমার, জগতের প্রত্যেকটা জিনিস আমার, আমাকে আরেকজন বলে দেবে না এটা করো এটা করবে না। তাই স্বামী বিবেকানন্দ বলতেন মেয়েদের উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারা বুঝতে পারবে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। তাদের তখন আর 10 জন পুরুষ শিক্ষক তাদের জন্য নিয়োগ করতে হবে না, তারাই বুঝতে পারবে তাদের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ। তারা নিজের ডিসিশন নিজে নিবে, তারা অন্যদের চিন্তা ভাবনার পর চলবে না। পুরুষ শাসিত সমাজের দ্বারা তাদের চিন্তা ভাবনার দ্বারা তারা চলবে না, তারা নিজেরাই বলবে। তারাই আজকে আমাদের দেশের রাষ্ট্রপতি পর্যন্ত মহিলা। এই হলো আমাদের দেশের গৌরব, সারা বিশ্ব চালাচ্ছে আজকে। তারা নিজেরাই নিজেদের পরিচালনা করতে হবে, নিজেদের চেষ্টাতে আমরা ওই জায়গায় গিয়ে পৌঁছাতে পারব। তারপর সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করতে হবে। যারা দুর্বল তাদের দেখবে বারবার নানা ধরনের রোগ আক্রমণ করে। দুর্বলদের তার জন্য ডাক্তার কি বলে? ভালো করে ভিটামিন দাও, ভিটামিন খাওয়া, তাহলে রোগ আসবে না। কোভিড হয়েছিল কাদের? দুর্বলদের। আর যারা সবল তাদের রোগ কম আক্রমণ করে। এই যে সমাজের প্রত্যেকটা রোগ মানে একটা ব্যাধির কথা বললাম, কিন্তু সমাজের প্রতিটা ব্যাধি, সমাজের প্রত্যেকটা নেগেটিভ জিনিস, নেতিবাচক জিনিস যদি সবল যদি হয় তার উপর প্রভাব বিস্তার করতে পারে না। তার জন্য আমাদের কী করতে হবে? নিজের দুর্বলতাকে ত্যাগ করতে হবে। নিজেকে দুর্বল কখনো রাখা যাবে না, দুর্বল করা যাবে না। সবসময় মনে জোর রাখতে হবে। কিভাবে? আমি অমুক বিদ্যালয়ের ছাত্রী, আমি কখনো এমন ধরনের কাজ করবো না। বাড়ি যাওয়ার সময় যার জন্য রাস্তার একটা দোকানের আঙ্কেল আমাকে বলবে ওই বিদ্যালয়ের ছাত্রীটি এমন একটা কাজ করেছে, এটাতে নিজের আমি, আমার বাবা অমুক, আমার মা অমুক, সবাই যেন বাড়ির যারা প্রতিবেশী যারা আছে, বাড়ির যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই যেন বলে অমুকের মেয়েটি অসাধারণ লেখাপড়া, খুব ভদ্র বিনয়ী। এই ভাবটুকু নিজেকে আনতে হবে। নিজের উপর বিশ্বাস, নিজের দুর্বলতা ত্যাগ করতে হবে। তবে স্বেচ্ছায় কিছু দান করতে হবে। স্বামী বিবেকানন্দ কর্মযোগে বলেছেন আমরা যা ইনকাম করি, যা রোজগার করি, তার থেকে কিছু অংশ যদি আমরা সমাজের জন্য যদি না দিয়ে দিই তাহলে ভগবান কী করবে? জোর করে আমাদের থেকে কেড়ে নেবে, জোর করে কেড়ে নিয়ে চলে যাবে। তার জন্য কিছু না কিছু দিতে হবে। ভগবান আমাদের এত কিছু দিয়েছে, বিদ্যা বুদ্ধি জ্ঞান টাকা পয়সা সব কিছু দিয়েছে।
আর যারা আমাদের এত কিছু দিয়েছে আমরা তাদের জন্য কিছু করবো না, কিছু দিতে হবে। আর কিছু যদি না দাও, ভগবান নিজে জোর করে একটা সময় না একটা সময় নিয়ে নেবে। এমন একটা রোগ দেবে, সেই রোগে সব ডাক্তারের কাছে যেতে 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 যেতেই সব টাকা দেবে। তার জন্য বলছে স্বেচ্ছায় দান করবে, যা রোজগার করবে তার একটা অংশ স্বেচ্ছায় দান করবে, নিজের ইচ্ছায় দান করবে। তাহলে তো তোমাকে দেখে অন্য 10 জন বলবে, বা অমুকের মেয়েটি কি ভদ্র, কি ভালো, তো অন্তরটা তার কত ভালো। অন্তর ভালো হবে, কিন্তু নিজের ব্যক্তিত্ব রেখে, নিজের পার্সোনালিটি রেখে। তারপরে সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। আমরা অনেক সময় কি করি, সিদ্ধান্ত বারবার পরিবর্তন করি। বারবার যদি সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকো, তোমরা সকালবেলা বললে ম্যাডাম আমি নাচ শিখবো, তারপরে 2 দিন পরে আবার বললে না আমি গান শিখবো, তারপরে 1 বছর পর বললে না আমি তবলা বাজানো শিখবো, তাহলে একটা কাজও ভালো করে শেখা হবে না। তার জন্য কী করতে হবে, যেটা শিখবে বা যেটা করবে বা যেটা বলবে, সেটা একটা কথা, ভদ্রলোকের এক কথা। যেটা বলবে সেটা আমি করবো, আমি সায়েন্সে পড়বো, সায়েন্সে পড়বো, খারাপ রেজাল্ট হলে আমি সায়েন্সে পড়বো, আমি সেখান থেকেই যেখানে আমি আজকে আছি সেখান থেকে আমি নিজেকে আরও কীভাবে উন্নত করতে হয় তার জন্য চেষ্টা করব। সিদ্ধান্তে অবিচল থাকা ব্যক্তিত্ব বিকাশে। আর যদি বারবার কথা যদি চেঞ্জ করে, তাহলে ম্যাডামরা তোমার কথা শুনবে না, বলবে তো মেয়েটি বারবার কথা চেঞ্জ করে, তো তোকে বাদ দাও, এই মেয়ের ফাংশানে 17 তারিখ 17 জানুয়ারির দিন ওকে বাদে দিয়ে দাও, বাস ওকে নেবেই না, অনুষ্ঠান নেবে না। আমার শুধু একটা উদাহরণ নয়, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জায়গায় সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। যেটা ধরবে সেটা আমি করে দেখাব, নিজের উপর আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা। তারপর আছে অতিরিক্ত আবেগ ত্যাগ করতে হবে। এই আবেগ আমাদের অনেক সময় খুব ক্ষতি করে দেয়। অতিরিক্ত আবেগ প্রবণ, বিশেষ করে মেয়েদের বলছি, মেয়েরা অনেক সময় অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে পড়ে, একটুতেই ভেঙে পড়ে। কি একটা রেজাল্ট খারাপ হলো বা একটা কিছু হলো, বাড়িতে কান্নাকাটি করে একদম পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, এমনকি নিউজ পেপার খুললে মাধ্যমিকের রেজাল্ট আউট হলো, নিউজ পেপার খুললে এমনও দেখা যায় একদিন দুজনকে সুইসাইড করে দিল। আরে তোর জন্য তো পরের বছরটা রয়েছে, পরের বছর চেষ্টা কর, আরও ভালো করে চেষ্টা কর, সেখান থেকেই তো সে উন্নত হয়ে আরও উন্নত হতে পারে। নিজের চেষ্টাতে থাকা চাই। আর যদি একবার আবেগপ্রবণ হয়ে সেখানে কান্নাকাটি করে সব কিছু শেষ করে দিল, চোখে জলে পুরো গ্রাম শুদ্ধ করে দিল, ভাসিয়ে দিল, তাহলে সে কি আর জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবে? নিজের মনের শক্তি চাই। তার জন্য আবেগপ্রবণতা ত্যাগ করতে হবে। এই আবেগপ্রবণতা আমাদের ধ্বংস করে দেয়। আর আবেগপ্রবণতা, অতিরিক্ত আবেগপ্রবণতা একবার সর্বতভাবে পরিত্যাজ্য। সবভাবে, যে কোনো জায়গা থেকে যা বলবো যা করবো, একবার আমি পারবো, নিজের উপর কনফিডেন্ট, এই জিনিসটুকু আমাদের থাকা চাই। যাই হোক, এই সমস্ত গুণগুলি যদি আমরা অর্জন করতে পারি, আমাদের সমাজে অনেক লাভ হবে। আমাদের সমাজে এখন চারিদিকে যেভাবে অবক্ষয় হচ্ছে, সেই অবক্ষয়ের হাত থেকে আমরা অনেকটা রক্ষা পেতে পারি। তার জন্য আমাদের নিজেদের এই সমস্ত গুণাবলী অর্জন করতে হবে। আমরা যে কথাগুলি এতক্ষণ বলেছি তা কিন্তু স্বামী বিবেকানন্দের কর্মযোগে রয়েছে। আমার নিজের কথা একটাও বলিনি, হয়তো সেখানে আরও কঠিনভাবে কঠিন উদাহরণ দিয়ে সুন্দর করে বলা আছে, শাস্ত্রের কথা বলা আছে, গীতার কথা বলা আছে, কিন্তু আমি সহজ সরল ভাষায় এই স্বামী বিবেকানন্দের কর্মযোগের যে মূল তত্ত্ব, সেটা আমি একদম সহজ সরল ভাষায় তোমাদের দিয়েছি। কীভাবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, কীভাবে নিজের স্বাবলম্বী হতে পারবে। এত অসাধারণভাবে তোমরা এখনো বসে আছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এত অসাধারণ তোমরা অনুষ্ঠান পরিচালনা করার জন্য ম্যাডামদের, তোমাদের সকলকে ধন্যবাদ।
আমি তোমাদের প্রশ্ন করবো, যেখানে যে জায়গায় আমরা আলোচনা করেছি সেই বিষয় থেকে প্রথম দুই একটা প্রশ্ন করবো, তারপর আলোচনার বাইরেও কয়েকটা প্রশ্ন করব। মোটামুটি আমরা 10 জনকে প্রশ্ন করার চেষ্টা করব। তার থেকে তোমরা যারা জানো তোমরা হাত তুলবে। ম্যাডাম একজন ছাত্রীকে ফোনটা দিয়ে, যে মাইক্রোফোনটা দিয়ে দিন উপরের কাছে একটা ছাত্রীকে। ম্যাডাম কিছু কেন নেই, একজন ছাত্রী দিয়ে। আচ্ছা, আমরা আলোচনার শুরুতে বলেছিলাম মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? হ্যাঁ, যাও থেকে মাইক্রোফোনটা। মানুষ এবং পশুর মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো মানুষের মধ্যে চিন্তা শক্তি রয়েছে, যা পশুদের মধ্যে নেই। সুন্দর, চলে আসো ম্যাডাম, একটা করে বই দিয়ে দিলাম। চলে আসো, এসে তোমার পুরস্কারটা নিয়ে যাও। আমি বলেছিলাম আমি কে? অমৃতের সন্তান। সুন্দর, হ্যাঁ, আসো, চলে আসো। চিকাগো ধর্মের সম্মেলনে সামনে দিয়ে উঠে আসবে। কত সালে বক্তৃতা করে বিশ্ববিখ্যাত হয়? 1800। পুরো তারিখ না, এই একবার বলে দিয়েছি, এখন চলবে। আর কেউ বলতে পারবে? হ্যাঁ, 11ই সেপ্টেম্বর। পুরোটা বলো। 11ই সেপ্টেম্বর। না, পুরো লাইটটা বলো, সাল বলো। 1893, 11ই সেপ্টেম্বর। চলে আসো। 1897 খ্রিস্টাব্দ। ডেটটা বলতে পারবে? না। ঠিক আছে, চলে আসো। 1863 খ্রিস্টাব্দ। না, শ্রীরামকৃষ্ণ দেব। এদিকে যাও, এদিকে বলতে পারবে। ওদিকে বলতে পারবে, ওদিকে কোথায় তারা ওইদিকে আছে, ওইদিকে নতুন যারা আছে ওদের দাও, যারা একবার পেয়ে গেছে তাদের না করে পাবো। 1836 খ্রিস্টাব্দ। হ্যাঁ, বাস, চলে আসো, চলে যাও। মাঝে 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 দাও, পেছনে থেকে মাঝে, এটা সবাই করবে। কলকাতা সিমলা দত্ত পরিবার। চলে আসো। এডুকেশন ইজ দ্য, লাইনটা ফিল আপ করো পুরোটা। ঠিক, না তুমি একবার পেয়ে গেছো। আর কে বলতে পারবে? ওইদিকে যাও, ওইদিকে পেছনে যাও। এডুকেশন দাঁড়িয়ে যাবে। এডুকেশন ইজ দ্য পারফেক্ট। না, পুরোটা কমপ্লিট করা হয়নি। ওকে দাও, এই যে সামনে। আচ্ছা, এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ দ্য ম্যান। না, কাছাকাছি যাচ্ছে। লিখে দাও তো, মাঝে মাঝে ওকে দাও না, ওকে দাও, ওই বলতে পারবে। Education is a perfection already in a man. চলে আসবে। লেখা একটি কবিতা থেকে প্রথম 4টি লাইন কে আবৃত্তি করতে পারবে? গত বছর ছিল। স্বদেশ মন্ত্র। হে ভারত। মানে কবিতা থেকে বলেছি, ওটা মন্ত্রটা ঠিক আছে, এটা চলবে, কিন্তু ঠিক এটা কবিতার মধ্যে নেই। বিদ্যালয়ের মধ্যে সামনে যে কবিতা করছে, ঠিক আছে, কবিতা থেকে একটু বলো না। গতবার ছিল তো, ধৈর্য ধরে কিছু বা এগুলো গতবার ছিল না? অনেক কিছু মুখস্থ করেছে গতবার, প্রাইজে নিয়ে এসছে, ভুলে গেছে। ঠিক আছে, ওই অঙ্কিতা কোথায়? অঙ্কিতা কোথায়? সে দাম অঙ্কিতা কোথায়?
শ্রীরামকৃষ্ণদেব কোথায় জন্মগ্রহণ করেন কে বলতে পারবেন? হ্যাঁ, যেমন এখানে এখানে বলেন। এখানে বাবার পুকুরে। হ্যাঁ, ঠিক আছে, চলে আসুন। তো স্বামী বিবেকানন্দের পিতার নাম কি কে বলতে পারবে? সবাই বলে দিন। বিশ্বনাথ দত্ত। চলে আসুন। স্বামী বিবেকানন্দের দাদুর নাম কি যিনি সন্ন্যাস হয়েছিলেন? দুর্গাপ্রসাদ দত্ত। বাহ, দারুণ, চলে আসুন, চলে আসুন। ঠিক আছে। ঠিক আছে। দ্বিতীয় রিমি দাস 6B, রিমি 6B স্টুডেন্ট। তৃতীয় হয়েছে দেবস্মিতা হাজরা ক্লাস 5C। এদিকে মধ্যমিকা মঞ্জ মহাশয়া। এদিকে তাকাবে। প্রথম সৌমি দাস, দ্বিতীয় অঙ্কিতা পাল, তৃতীয় মোহনা প্রামাণিক। মোহনা প্রামাণিক এরপর গল্প বলা অর্চিতা বেরা, ওটা সাইডে রেখে দিন। এদিকে এদিকে। সৃজিতা মণ্ডল, সৌমিলি মাইতি। নাম বলার সঙ্গে সঙ্গে তোমরা মঞ্চে চলে আসবে। পুরস্কারগুলি ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন আমাদের সুবর্ণা দিদিমণি। প্রথম অর্চিতা বেরা 5A। দ্বিতীয় সৃজিতা মণ্ডল 5A। তৃতীয় সৌমিলি মাইতি 6A। এরপরে গ্রুপ বি ক্লাস 8 এবং 9 স্বরচিত কবিতা পাঠ। প্রথম অরুণিমা মণ্ডল, দ্বিতীয় সিঞ্চিরি মণ্ডল, তৃতীয় অমৃতা দত্তগুপ্ত। এই পুরস্কারগুলি ছাত্রীদের হাতে তুলে দিচ্ছে বর্ণালী দিদিমণি। এরপরে রয়েছে বিতর্ক। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম প্রেরণা জানা, তারপর অঙ্কিতা সামন্ত, তৃতীয় অশ্মি দাস। স্বরচিত কবিতা পাঠ, প্রথম অরুণিমা মণ্ডল, দ্বিতীয় সিঞ্জিনী মণ্ডল, ঘুরিয়ে বইটা ঘুরিয়ে, বইটা ঘুরিয়ে। ঠিক আছে। তৃতীয় অমৃতা দত্তগুপ্ত। ঠিক আছে। দ্বিতীয় অঙ্কিতা সামন্ত, তৃতীয় অশ্মি দাস। এরপর স্বামীজির নির্বাচিত পত্রপাঠ প্রতিমা দিদিমণি। প্রথম সিঞ্জিনী মণ্ডল, স্বামীজির নির্বাচিত পত্রপাঠ। দ্বিতীয় সৃজা জানা। এই পুরস্কারটি ছাত্রীর হাতে তুলে দিচ্ছেন সুনয়না দিদিমণি। তৃতীয় অনুষ্কা আট্ট, পুরস্কারটি তুলে দিচ্ছেন অনন্যা দিদিমণি।
অনুষ্ঠানের যিনি তবলা বাদক রয়েছেন, যারা সঙ্গীতের সঙ্গে সঙ্গত করছেন, যিনি মাননীয় গোবিন্দ অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাবো। আমাদের এই মঞ্চসজ্জা, এই আলো এবং শব্দ যিনি ব্যবস্থা করেছেন মাইকের, তিনি আমাদের স্কুলের কল্যাণবাবুকে ধন্যবাদ জানাবো। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকল কর্মীদের সবাইকে বিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং সব শেষে আমি সাধুবাদ দেব আমার ছাত্রীদের। তারা ধৈর্য ধরে এই অনুষ্ঠানটাকে শুনেছে, দেখেছে। এখন আমরা সমাপ্তি সঙ্গীত শুনব এবং এই সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হব যে স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। আমি ছাত্রীদের সবাইকে বলবো এই গানের সঙ্গে গলা মেলাতে এবং এখানে উপস্থিত সবাইকে অনুরোধ করব যেন তারা এই গানের সঙ্গে গলা মেলায়। ধন্যবাদ। বিশ্বভুবন আমার আপন ভুলব না।
বন্ধু